আইআর নিউজ টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোমা দাস। মূল সংবাদে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের শীর্ষ সংবাদগুলির শিরোনাম। ব্রাজিলের করোনা ভাইরাসের মিউটেশনটি ব্রিটেনেও ধরা পড়েছে। সাউথ আমেরিকা এবং পর্তুগাল থেকে ব্রিটেনে ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য অর্থনীতি সংকুচিত হয়েছে 2.6%। দ্বিতীয় লকডাউনের প্রভাবে সার্ভিস সেক্টর ক্ষতিগ্রস্ত। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত অন্তত 7 জন, বিধ্বস্ত 60টির মতো ঘরবাড়ি। দেখছিলেন শিরোনাম। ব্রাজিলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেন শনাক্ত হয়েছে ব্রিটেনেও। এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ব্রাজিলে করোনা ভাইরাসের 2টি স্ট্রেন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ব্রিটেনে শনাক্ত হয়েছে, তবে তা নিয়ে বেশি দুশ্চিন্তার কারণ নেই বলেও জানান তাঁরা। এর আগে ব্রিটিশ পরিবহন সেক্রেটারি দাবি করেছিলেন তিনি যতদূর জানেন তাতে ব্রিটেনে ব্রাজিলের স্ট্রেনটি আসেনি। তার ওই দাবির পরেই ব্রাজিলীয় স্ট্রেনটি থাকার কথা জানান প্রফেসর ওয়েলডি। ইতিমধ্যে সাউথ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে করোনা ভাইরাসের রিপ্রোডাক্টিভ রেট 1.2 থেকে 1.3-এর মধ্যে অবস্থান করছে। We've seen these variants before. There are thousands of them, of course, but some of them which are more easily transmitted are obviously of greater concern. And it's really as a precautionary principle. We're so close now. We've got 3 million of these vaccines in people's arms in the UK. We want to make sure we don't fall at this last hurdle. There are so many different variants emerging, and really the point of the consortium is to sort out which we should be concerned about so we can focus attention on that. And there is a lot of underpinning science about this spike mutation that's present in some of the variants that are emerging, including the one in South Africa and Brazil, which make us concerned. দ্বিতীয় ন্যাশনাল লকডাউনের প্রভাবে যুক্তরাজ্যে অর্থনীতি 2.6% সংকুচিত হয়েছে নভেম্বরে। প্যান্ডেমিকের পূর্ববর্তী অবস্থার চেয়ে 4.5% কম ছিল জিডিপি। পরপর 6 মাসের ঊর্ধ্বগতির পর নভেম্বরেই এমন বিপর্যয় নেমেছে বলে জানিয়েছেন অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স। লকডাউনের ফলে পাব, রেস্টুরেন্ট, হেয়ারড্রেসার এ ধরনের সার্ভিস সেক্টর অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, যার প্রভাবে অর্থনীতিতে এমন সংকোচন হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কিছু উৎপাদন খাত এবং নির্মাণ শিল্প বরাবরই ভালো অবস্থানে ছিল। ব্রিটেনের অর্থনীতির বেশ বড় একটা অংশ সার্ভিস সেক্টর নির্ভর, তাই ন্যাশনাল লকডাউনের প্রভাব এর উপর অনেক বেশি ছিল। We are funding that business from our online sales. And whilst online sales did double, it's still not enough. So overall in November, our business was about 5% like-for-like down, which actually I understand is quite good for a retail business that relies on fashion. But I think that just goes to show how quickly we've been able to adapt and become more of an online business. নিউজ টাইমের এ পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। পৌষের শেষ আর মাঘের শুরু, 2 মাসের সন্ধিক্ষণে উৎসবে মেতে ওঠে বাঙালি। যে উৎসবের সত্যিকারের রূপ দেখা যায় পুরনো ঢাকায়। সকাল থেকেই শুরু হয় সাকরাইনের আয়োজন। দিনের আকাশ ভরে ওঠে রং বেরঙের ঘুড়িতে, আর আঁধার নামতেই সেই আকাশ আলোকিত হয় ফানুস আতশবাজির ঝলকানিতে। সাকরাইন এলেই যেন ভিন্ন এক গল্পে সেজে ওঠে 52 বাজার 53 গলি। নাটাই সুতো আর ঘুড়ির প্রেমে পুরন ঢাকার আকাশও পায় রঙের এক অদ্ভুত খামার, যেখানে প্রতিটি ছাদ হয়ে ওঠে এক একটি গল্প। প্রতিটি মানুষ তার চরিত্র, আর ঘুড়ি হলো বিহঙ্গ মন, ডানা মেলে দুরন্ত সে মেঘবালিকার ঠিকানায়। আকাশ জুড়ে তখন চলে হৃদয় ঘুড়ির কাটাকাটি খেলা। ডিসেম্বরের লাস্ট থেকে আমরা অপেক্ষায় থাকি যে জানুয়ারি আসলেই সাকরাইন চলে আসবে। ফ্যামিলি প্রিপারেশন নিতে থাকি, সবাই ড্রেস রেডি করি। সকালবেলা মা খালারা পিঠা উৎসব করে, বিভিন্ন ধরনের পিঠা রান্না করে, ঠিক আছে। তারপর আমরা দুপুর থেকে শুরু করি ঘুরে উড়ানো। যদিও আধুনিকতার ছোঁয়ায় সেই ভোকারটা আনন্দ এখন অনেকটাই বর্ণহীন, তবে পৌষ মাঘের সন্ধিক্ষণে সাকরাইন যেন রং খুঁজে পায় সম্পর্কের সন্ধিতে।
সবার প্রতিটা ছাদে ছাদে সবাই ঘুরে বেড়াচ্ছে, খাবার দাবার ব্যবস্থা, অনেক মজা হয়, যা ভাষায় প্রকাশ করার অনেক আনন্দ হয়। দিন শেষে এটা আসলে উৎসবের গল্প থাকে না, যখন বাড়ি ফিরে যাই তখন এটা হয়ে যায় সম্পর্কের গল্প। কিছু আলোকচিত্রীর চোখে পুরন ঢাকা ঝিলমিল হলেও কারোর ক্যামেরা লেন্সে তা আবার ভীষণ রকম নস্টালজিক। পুরান ঢাকাটা মনে হচ্ছে যে পুরা ঝিলমিল করছে, এত রং, এত কিছু, সবকিছু মিলে অসাধারণ লাগছে। যত দিন যাচ্ছে আমার মনে হয় যে ঢাকার আকাশের দূষণ অনেক বেশি, যে কারণে আসলে খুব কাছাকাছি দূরত্বেও ঘুড়ি খুব বেশি দেখা যায় না। একটা সময় সন্ধ্যা নামে পুরান ঢাকায় দিনের রঙিন গল্পটা খুঁজে পায় আলো। আকাশ দখলে নেয় হাজার রঙের আতশবাজি আর ফানুস। অন্ধকার সরিয়ে প্রতিটি ছাদ জুড়েই ফুটে ওঠে আগুনের ফুল। সাকরাইনের ফেস্টিভ্যাল আপনার মেন মজাটাই হয় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে কিংবা বিকেলটা যখন পড়ে, তখন অনেক মজা হয়, আমরা খুব আনন্দ করি। যদিও সাকরাইনের পুরনো ঐতিহ্যে লেগেছে ভাটা, তবে সময়ের আবর্তে পুরন ঢাকা নতুন ধাঁচে ধরে রেখেছে তা, যে বাঁধভাঙা আনন্দে এবার বাধা হয়ে দাঁড়াতে পারেনি দুঃসময়ের বিস্ফোরা। জিনিসটা এত বেশি উৎসব মুখর কেউ না এসেও পারে না। আমরা মেইনলি ট্রাই করছিলাম ফ্যামিলি মেম্বারসদের সাথে সেলিব্রেট করার জন্য, কিন্তু অনেকে আছে নিজে থেকে ইনভিটেশন নিয়েছে, সো আমরা ওইভাবেই ট্রাই করছি মেনটেন করতে। পুরান ঢাকার বাসিন্দা যারা, ঠিক আছে, এরা এই সব কিছুর বিনিময়ে একদিন সংক্রান্তি কোনো বাধাই তারা মানে না। দিন শেষে আতশবাজির বাজিতে উৎসবের রঙে প্রাণের প্রার্থনাটাও রয়ে যায় তাই সুসময়ের প্রত্যাশায়। 18টি প্রতিষ্ঠানের কাছ থেকে বিলবোর্ড বাবদ নির্ধারিত হারের চেয়ে আদায় হয়েছে কম, যাতে 2018-19 অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব হারিয়েছে 162 কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে নিরীক্ষা বিভাগের প্রতিবেদনে। বিষয়টি তাই দুদককে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে টিআইবি। দেশের সব সিটি কর্পোরেশনের আয়ের অন্যতম উৎস বিজ্ঞাপন, যা আসে বিলবোর্ড থেকে। এ ধরনের বিজ্ঞাপনে সবচেয়ে বেশি আয় ঢাকার 2 সিটির। এ আয় থেকে শুধু সরকারের পকেট নয়, মাঝে মধ্যে কিছু কর্মকর্তারও পকেট ভারী হওয়ার অভিযোগ বেশ পুরনো। দক্ষিণ সিটির এমনই অনিয়ম ধরা পড়েছে অডিট অধিদপ্তরের এক রিপোর্টে। ওই অডিট রিপোর্ট বলছে 2018-19 অর্থবছরে নির্ধারিত হারের চেয়ে কম হারে বিজ্ঞাপন কর আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। যেসব প্রতিষ্ঠান থেকে এলইডি সাইন বিজ্ঞাপন বাবদ কম কর আদায় করা হয়েছে সেগুলো হলো পরিকল্পনা মন্ত্রণালয়, ডিজিটাল টেক, টপ 10 মার্ট, মেসার্স জনতা এন্টারপ্রাইজ, টিসিএল অপটো ইলেকট্রনিক্স, বেস্ট ওয়ান, নূর ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স, অ্যাড ওয়ার্ল্ড, ভিশন ওয়ার্ল্ড, মিডিয়া ভিশন এবং জিটেক। দুদকের আইনজীবী বলছেন, এর দায় এড়াতে পারে না সাবেক মেয়র সাইদ খোকন। বিষয়টি অত্যন্ত অ্যালার্মিং এবং আমার মনে হচ্ছে এটা একটা হাই পাওয়ার্ড কমিটি দিয়ে সরকারের রাজস্ব বিভাগ কর্তৃক একটা তদন্ত হওয়া উচিত। যদি সত্যি 162 কোটি টাকা ক্ষতি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় তারা বিষয়টি তদন্ত করে তদন্ত রিপোর্ট আকারে দুর্নীতি দমন কমিশন যদি পাঠায়, আমি মনে করি অবশ্যই দুর্নীতি দমন কমিশন এটার ব্যবস্থা নেবে। এবং কোন কোন ব্যবসায়ী এর মধ্যে ডাইরেক্টলি ইনভলভমেন্ট ছিল। অবশ্যই রাজস্ব কর্মকর্তা তো দায়িত্ব এড়াতেই পারবে না, তবে মেয়র নগর প্রধান হিসেবে উনি তো ওনার দায়িত্ব এড়াতে পারবেন না। টিআইবির নির্বাহী পরিচালক বললেন, এই খাতে অর্থ লোপাট এবং দুর্নীতি স্পষ্ট, তাই এর তদন্ত হওয়া উচিত। একাধিক অপরাধ, আত্মসাতের অপরাধ, অপচয়ের অপরাধ, দুর্নীতি, যোগসাজশের দুর্নীতির অপরাধ। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে মন্ত্রণালয় বিষয়টা খতিয়ে দেখতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর 2 হচ্ছে যে এখানে যেহেতু যোগসাজশের দুর্নীতি এবং এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী বৈধ আয়ের বহির্ভূত অর্থ রোজগার করেছেন, সেই কারণে আমি মনে করি যেটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত একটি অপরাধ। দুর্নীতি দমন কমিশনের বিষয়টি খতিয়ে দেখতে পারে। রাজস্ব ক্ষতির বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কথা বলতে রাজি হয়নি।
বাংলাদেশ অক্সফোর্ডের টিকা কিনছে ভারতের কাছ থেকে 1.5 গুণ বেশি দামে। অক্সফোর্ডের করোনা ভাইরাসের টিকার প্রতি ডোজ $4 মূল্যে বাংলাদেশকে সরবরাহ করবে ভারতের সেরাম ইনস্টিটিউট SCI। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে প্রায় 340 টাকা। বিস্তারিত কিশোর মুনিয়ার ডেস্ক রিপোর্টে। বিশাল পরিসরে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এই টিকার 3 কোটি ডোজ কিনতে গত নভেম্বরে ভারতীয় প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ঢাকা। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে প্রায় 340 টাকা। সেরাম ইনস্টিটিউট থেকে প্রতিটি ভ্যাকসিন বাংলাদেশ কিনছে $4। ভারত যে দামে টিকা পাচ্ছে এই মূল্য তার থেকে 47% বেশি। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের জন্য টিকাটির প্রতি ডোজের গড় মূল্য $3 করে হওয়া উচিত ছিল, যেখানে ভারতকে প্রতিটি ডোজ 200 রুপি দামে সরবরাহ করছে সেরাম ইনস্টিটিউট। ভারতের বিপুল চাহিদার কারণে দেশটি অপেক্ষাকৃত কম দামে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেরাম। আশার কথা হলো কোভিশিল্ড নামের এই টিকাটির প্রথম চালান আগামী 25 জানুয়ারি পৌঁছবে ঢাকাতে। ফলে ফেব্রুয়ারির শুরুতেই টিকাটি ধাপে ধাপে প্রয়োগ শুরু হবে। অ্যাস্ট্রাজেনেকা, গেটস ফাউন্ডেশন এবং জাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহযোগিতায় সেরাম 100 কোটি ডোজেরও বেশি টিকা নিম্ন আয়ের দেশগুলোর জন্য সরবরাহ করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে এখন পর্যন্ত 5,23,000-এর বেশি জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় 8,000 জনের। কিশোর মুনিয়া, আইএন নিউজ, লন্ডন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক জাহাজ, নাম IRS মাকরান। নিজ দেশে তৈরি জাহাজটি 5টি হেলিকপ্টার বহনে সক্ষম। একই দেশ সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় সক্ষম আরও একটি জাহাজ ইরানি নৌবাহিনীতে যুক্ত হয়েছে। নৌবাহিনীতে যুক্ত হওয়া IRS মাকরান 228 মিটার দীর্ঘ। একটি তেলের ট্যাঙ্কারকে এই জাহাজে পরিণত করা হয়েছে। জাহাজটি নৌবাহিনীতে যুক্ত করার সময় ইরান 2 দিনের ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে। ওমান সাগরে চলা এই মহড়ায় সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া, মনুষ্যবিহীন আকাশযান মোতায়েন সহ নানান মহড়া চালানো হয়েছে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে 6.2 মাত্রার ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত 7 জনের, আহত হয়েছেন কয়েকশো। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত 60টি ঘরবাড়ি। স্থানীয় সময় মধ্যরাতে এই ভূমিকম্প অনুভূত হয়, যার প্রথম 7 সেকেন্ড ছিল ভয়াবহ। ভয়ে বাড়িঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে আসেন হাজারো মানুষ। এরই মধ্যে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে 2000 জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায় বিধ্বস্ত একটি বাড়ির নিচে আটকে পড়ে রয়েছেন 2 বাসিন্দা। নিউজ টাইমের এ পর্যায়ে যুক্তরাজ্য ও ইউরোপের বাংলা কমিউনিটির কিছু খবর। ব্রিটেন থেকে বাংলাদেশে ভ্রমণকারীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় 14 দিন থেকে কমিয়ে 4 দিন করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লন্ডনের ট্রাভেল ব্যবসায়ীরা। একই সাথে তারা বিমানের মাত্রাতিরিক্ত ভাড়া কমানোর দাবি জানান। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। ব্রিটেন থেকে বাংলাদেশে যাওয়া ভ্রমণকারীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময় 14 দিন থেকে কমিয়ে 4 দিন করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের ট্রাভেলস ব্যবসায়ীরা। 3 দিন হোটেলও থাকবা ম্যান্ডেটরি এবং 4 দিনের দিন টেস্ট করাইব। টেস্ট করিয়া অসুস্থ তে থাকলে 14 দিন সরকারি কোয়ারেন্টাইন রাখবো। 2 দিন টাইম দেখা যায় সুস্থ, বড় গিয়া হোম কোয়ারেন্টাইন 14 দিন করব। এই সিদ্ধান্তের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাত্রীদের পাশাপাশি বিমান টিকিট বুকিং এখন বৃদ্ধি পেয়েছে। প্রচুর মানুষের বুকিং করা শুরু করে দিয়েছেন। গত 2-3টা ফ্লাইট তারা 30 জন 35 জন করে নিয়ে গেছে। মানে মানুষের এই 14 দিন থাকার কারণে সবে ফ্লাইট ডেট চেঞ্জ করে দিয়েছে। তারা কেউ উৎসাহী নাই, অনেক বিপদে যারা আছে তারা ছাড়া কেউ গেছে। এদিকে গত 7 জানুয়ারি দেশে গিয়ে বিপাকে পড়েছেন এই ব্রিটিশ বাংলাদেশি। তার পাসপোর্ট পর্যন্ত নিয়ে গেছে সেনা সদস্যরা। হোম কোয়ারেন্টাইন করতে হইব, কই আমাদের পাসপোর্ট নিয়ে যাই আমার কাছ থেকে। পাসপোর্ট হইলো না, তুমি তাহলে হোটেলে যাইবা, তুমি হোটেলে যাইবা। তো পাসপোর্ট তোমার যেদিন লাস্ট তোমার 13 নম্বর দিন তোমারে আমরা আবার কোভিড টেস্ট করিয়া
তোমার যদি নেগেটিভ হয় তে তোমার পাসপোর্ট শো দিয়ে রিলিজ করবো। হোটেল ভাড়া ও খাবারের বিল অতিরিক্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উইকলি না আমি পার ডে কইতাম পারবো যে $89 খরচ ওরা। হোটেল খুব ভেরি এক্সপেন্সিভ। ডিশের দাম এখন 1200 টাকা 1500 টাকা, সাম ডিশেস আর 2500 একটা ডিশের দাম আর কি। ট্রাভেলস ব্যবসায়ীরা বলছেন বিমানের ভাড়া অন্যান্য এয়ারলাইন্সের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ হলে বিমানের যাত্রী সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ডাইরেক্ট ফ্লাইট বিমানে সিলেট যাইরা মানুষ একটা আরো একটু কম হইলে আন্ডার 800 পাউন্ড হইলে ফ্লাইট 3টা না 4টা 5টা ফ্লাইট মানুষের দিতাম পারলাম। চৌধুরী মোরাদ, ION-TV নিউজ, লন্ডন। বাংলাদেশি প্রবাসীদের সংগঠন আরাফা 8 ফাউন্ডেশন দেশের দুস্থ জনগোষ্ঠীর সেবায় কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি দেশের অসহায় মানুষদের আর্সেনিক মুক্ত পানির জন্য টিউবওয়েল ও গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। দেশের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আরাফা 8 ফাউন্ডেশন। প্রবাসীদের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি দেশের অসহায় মানুষদের আর্সেনিক মুক্ত পানির জন্য টিউবওয়েল ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আরাফা 8 ফাউন্ডেশনের অর্থায়নে নবীগঞ্জ, বিশ্বনাথ, গোয়েনঘাট এবং বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় 575টি টিউবওয়েলের খনন কাজ শেষ হয়েছে এবং কাদিপুর, কুলাউড়া ও বিশ্বনাথে 72টি গড় নির্মাণ কাজ সম্পূর্ণ ও 73 নং গড় হস্তান্তর করা হয়েছে। গড় হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল ইসলাম, লেখক শাহিনুদ্দিন, সমাজসেবক নুনু মিয়া, আজিজুর রহমান, ইউপি সদস্য শাহ আব্দুল খালিক, জুবেদ আলী সহ আরও অনেকে। প্রবাসীদের এ ধরনের সেবামূলক কাজকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং তা অব্যাহত রাখার আহ্বান জানান। করোনা মহামারীর কারণে আজ নীরব নিস্তব্ধ একটি দেশে পরিণত হয়েছে গ্রিস। কেমন যেন অজানা আতঙ্কে বিচলিত সবাই। গ্রিসের সবচেয়ে প্রসিদ্ধতম শহর পেরিয়ার বন্দরে পর্যটন ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত শত শত জাহাজ বন্দরে নোঙর করা রয়েছে। গ্রিস থেকে জানাচ্ছেন জহিরুল ইসলাম। আদি সভ্যতার দেশ গ্রিস পর্যটন নির্ভর একটি অর্থনীতির দেশ। করোনা মহামারীর কারণে আজ নীরব নিস্তব্ধ একটি নগরীতে পরিণত হয়েছে। কেমন যেন অজানা আতঙ্কে বিচলিত সবাই। গ্রিসের সবচেয়ে প্রসিদ্ধতম শহর ও বন্দর নগরী পেরিয়ার বন্দরে পর্যটন ও বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত শত শত জাহাজ বন্দরে নোঙর করে রয়েছে। এই পর্যটক নির্ভর খাতে সংযুক্ত রয়েছে হাজার হাজার কর্মচারী। আজ সবাই নিজ নিজ ঘরে বন্দী। গত বছরের 3 নভেম্বর থেকে গ্রিসের ধারাবাহিকভাবে দ্বিতীয় দফার লকডাউন চলমান রয়েছে। এখনও জনগণকে ঘরের বাইরে যেতে গেলে নির্ধারিত ফর্মে 6টি নির্ধারিত নিয়মে 130-33 এই মেসেজের মাধ্যমে অনুমতি সাপেক্ষে বাইরে যাওয়া সম্ভব। এর ব্যর্থই ঘটলে কঠোর অনুশাসন ও জরিমানার সম্মুখীন হতে হচ্ছে জনগণকে। এরপরেও গ্রিসে মহামারী থেকে মুক্তি সম্ভব হচ্ছে না। গ্রিসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও প্রচণ্ড কষ্টে বেকার দিন কাটছে এই পর্যটন নগরীতে। যেসব রেস্তোরাঁ পর্যটকের কোলাহলে পরিপূর্ণ ছিল, আজ তার পুরো স্বকীয়তা হারিয়ে ঘুমন্ত নগরীর পরিবেশ যেন বিরাজমান। গ্রিসে অবস্থানরত সকলের একটি প্রত্যাশা, ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে গ্রিস যেন তার হারানো কর্মচাঞ্চল্যে পূর্ণ ঐতিহ্য হারানো রূপ ফিরে আসে। এই অপেক্ষায় রয়েছে গ্রিসের জনগণ। ডিসেম্বর 27 তারিখ থেকে গ্রিসে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও যাদের বয়স 85 বছরের উপরে তাদের পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে আজ পর্যন্ত। গ্রিসের রাজধানী এথেন্স থেকে জহিরুল ইসলাম, ION-TV। কাতারে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার।
সংগঠনের সভাপতি এম নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন। আমাদের প্রতিনিধি আমিন বেপারী জানান, এদিন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনটি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দুই বাংলার প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। সিলেটের আখলিয়ার বড়বাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আয়োজন করে হেল্প ফর পিপলস যুব সংগঠন ও বীর হিরো মানবিক টিম। কার্যক্রমে অংশ নেন সিলেট বিভাগীয় পুলিশ প্রধান হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আজিম আহমেদ সহ অনেকে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ পিপিএম এ সময় বিশেষ বক্তব্য রাখেন। সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসী স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৩২ দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গয়াসী খেলার মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি ছামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রবাসী স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও গয়াসী যুব উন্নয়ন সংস্থার আয়োজনে দ্বিতীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 13 জানুয়ারি বুধবার রাতে স্থানীয় গয়াসী খেলার মাঠে এ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। খেলায় প্রথম পুরস্কার হিসেবে 10,000 টাকা ও দ্বিতীয় পুরস্কার হিসেবে 5,000 টাকা প্রদান করেন স্যার এনামুল ইসলাম। মোট 32টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে শাহ স্পোর্টিং ক্লাব বনাম মাহিন্দা গ্রুপের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে 0-1 গোলে জয়লাভ করে মাহিন্দা গ্রুপ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গয়াসী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি দিগেন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্যার এনামুল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর ইন অপারেশন জুবেদ আহমদ চৌধুরী শিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যার এনামুল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের ডিরেক্টর মোহাম্মদ খুকুনুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল রাজা সাহেল, ইউপি সদস্য সুবল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক তুফাইল আহমদ লেবু, স্যার এনামুল ইসলাম ইসলামিক রিসার্চ সেন্টারের ডেপুটি ডিরেক্টর নজরুল ইসলাম মিতন, ফিন্যান্স ডিরেক্টর কামরুজ্জামান রাজু, ব্যবসায়ী নুরুল আমিন নাহিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাবুল আহমেদ শাহ, চয়ন কুমার দাস, সমাজকর্মী কামাল আহমদ, ব্যবসায়ী আমিন আহমদ নানু, মামুন আহমদ প্রমুখ। সামি হায়দার, আইএন টিভি নিউজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। সিলেটের জাফলং পিয়াইন পাথর উত্তোলন সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এস এম রাজু আমাদের জানান, বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন। এরপর সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। দর্শক, রয়েছে আয়ন নিউজ টাইমের শেষ পর্যায়ে। যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রাজিলের করোনা ভাইরাসের মিউটেশনটি ব্রিটেনেও ধরা পড়েছে। সাউথ আমেরিকা এবং পর্তুগাল থেকে ব্রিটেনে ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য অর্থনীতি সংকুচিত হয়েছে 2.6%। দ্বিতীয় লকডাউনের প্রভাবে সার্ভিস সেক্টর ক্ষতিগ্রস্ত। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত অন্তত 7 জন, বিধ্বস্ত 60টির মতো ঘরবাড়ি। দর্শক, এই ছিল আয়ন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।